আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মঙ্গলবার সকাল 10টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে এটি অনুষ্ঠিত হবে। আর বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এর আগে শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামি পুলিশ সদস্য, যাদের মধ্যে একমাত্র গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়াও এই ট্রাইব্যুনালে আজ আরও 6টি মামলার বিচার কাজ রয়েছে। সকালে সব মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সিনথিয়া 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তি আন্দোলনকালীন সময়ে তিনি আসলে ভয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। সেই কার্নিশের ঝুলে থাকা আমির হোসেনকে পুলিশ গুলি করে এবং সেই গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন। যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে, তো এই ঘটনার সাথে একই দিন দাদির কোলে থাকা এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং একই গুলিতে দাদিও কিন্তু নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলা হয়। সেই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। আজ রায় ঘোষণার জন্য নির্ধারিত তারিখ ছিল। আমরা যতটুকু জেনেছি আজকে এজলাস বসবে না, তবে এই মামলার যে গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকার তাকে কিন্তু আনা হয়েছে ট্রাইব্যুনালে। এবং আমরা এও জেনেছি যে চেম্বার আদালত থেকে, অর্থাৎ চেম্বার থেকে এই মামলার তারিখ নির্ধারণের যে দিনটি সেটি হয়তো ঘোষণা হতে পারে। একই সাথে বলি, আজকে কিন্তু এই ট্রাইব্যুনালে আরও 6টি মামলার বিচারিক কার্যক্রম ছিল এবং এই মামলার যে গ্রেপ্তার আসামিগুলো রয়েছে তাদেরও কিন্তু আনা হয়েছিল। তবে যেহেতু চেম্বার বসছে না, এই জন্য হয়তো আপাতত চেম্বার থেকে কোনো এজলাস থেকে কোনো নির্দেশনা আসবে না। হয়তো চেম্বার থেকে যদি পরবর্তী কোনো নির্দেশনা আসে সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের ঘোষিত টানা 4 দিনের ছুটি শেষে রাজধানীমুখী হয়েছেন কর্মজীবী, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে ঢাকাগামী বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। মহাসড়কগুলোতে দেখা গেছে বাড়তি যানবাহনের চাপ। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। তবে প্রশাসন বলছে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে কর্মচাঞ্চল্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, এই মুহূর্তে রাজধানীমুখী মানুষের যাত্রার পরিস্থিতি কেমন জানাবেন?
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 5 দিনের যে ছুটি, সেই ছুটি শেষ করে কিন্তু আসলে ঘরমুখো মানুষ যারা ছিলেন তারা কিন্তু আসলে আবারও ঢাকা অভিমুখী হয়েছেন এবং ঢাকা অভিমুখী হয়ে কিন্তু আসলে তারা তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থলে আগামীকাল থেকে ফিরবেন এমনটি কিন্তু আসলে বলছেন। এবং যদি আপনাকে দেখাতে চাই যে কিছুক্ষণ পরই কিন্তু আসলে ট্রেনগুলো আসছে এবং ট্রেন থেকে যাত্রীরা নামছেন এবং যাত্রীরা নেমে কিন্তু বারবার একটি কথাই বলছেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনের ছুটি থাকার কারণে কিন্তু তারা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কিন্তু আসলে তারা নিশ্চিত করতে পেরেছেন এবং তারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবেই কিন্তু আসলে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আসলে ভোট দিয়েছেন, এমন কথাও কিন্তু আসলে তারা বলেছেন। এবং যারা ফিরতি যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এইরকম যদি প্রতি যেই ভোট থাকে প্রত্যেকবার, সেই ভোটে যেন আসলে তাদেরকে এইভাবে একটু ছুটির ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারা যেন আসলে নাগরিকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যেন পালন করতে পারে, এমন কথাও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, র্যাবের সাথে। তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে আসলে এই যে বাড়ি ফেরাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ছিনতাই কিংবা ডাকাতির ঘটনাও না ঘটে, সেদিকে কিন্তু আসলে তারা আলোকপাত করছেন এবং বেশ কিছু সিসি ক্যামেরাও কিন্তু আসলে লাগিয়েছেন এই কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশে, যাতে করে সার্বক্ষণিক নজরদারি রাখা সম্ভব হয়। তো আসলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে ঘরমুখো মানুষ যারা ছিলেন তারা কিন্তু আসলে ফিরে আসছেন এই ঢাকা অভিমুখী এবং তারা নিজ কর্মস্থলে ফিরে যাবেন আগামীকাল থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ তথ্যাদি। ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন বিপ্লব। কামাল, ছুটি কাটিয়ে সকাল থেকে ও সবাই কাজে যোগ দিচ্ছে, তো আপনার ওখানে কি অবস্থা জানাবেন? জি ছিনতিয়া, আপনি জানেন যে গত 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে যে শিল্প কারখানা শ্রমিক রয়েছে তাদেরকে ছুটি ঘোষণা করা হয়েছিল, যার ফলে তারা কিন্তু নিজ নিজ দেশে যে ভোট প্রয়োগ করেছে। আপনাকে বলি, গাজীপুর এলাকায় কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কলকারখানা শ্রমিকরা গতকালকে থেকে আজকে তাদের যে কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলে তারা কিন্তু যোগ দিয়েছেন। তারা সকাল থেকেই কিন্তু কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা ভোট দেওয়ার জন্য দেশে যে ভোগান্তি হয়ে তারা দেশে চলে গিয়েছিল, সেই ভোগান্তি নিয়ে তারা আবার তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছে। তবে সকালে সকল কারখানায় ছুটি ঘোষণা করা কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে তারা কাজে যোগ দিয়েছেন। যে ছিনতিয়া, এই ছিল গাজীপুরে কালিয়াকৈর শ্রমিকদের সর্বশেষ খবর। ধন্যবাদ। ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুটি দলের শীর্ষ দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে কথা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 আসনে জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলেন। তিনি লেখেন, ছায়া মন্ত্রী পরিষদ গঠন করা হবে। এরপর রোববার সকালে আরেকটি পোস্টে শিশির মনির বিষয়টি আরও স্পষ্ট করেন। এই পোস্টের পর জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানান। তিনি পোস্টে লেখেন, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভোটের পর তো দেশের কিছু জায়গাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, তো চট্টগ্রামের কি অবস্থা জানাবেন? যে
সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে কিন্তু চট্টগ্রাম সম্পূর্ণ এবং শান্ত রয়েছে। এর আগেও কিন্তু চট্টগ্রাম কিন্তু আসলে শান্ত ছিল। নির্বাচন পরবর্তী যেই সহিংসতা আসলে অন্যান্য নির্বাচনগুলিতে হয়েছে সেরকম কোনো কিছুই কিন্তু চট্টগ্রামের 16টি আসনে হয়নি। একেবারে সুশান নীরবতাই বললেই চলে। কোনো দলেই কিন্তু আসলে তাদের বিজয় মিছিল বের করেনি এবং যারা কিন্তু আসলে উচ্ছৃঙ্খলতা করবে এমন মনোভাব ছিল তারাও কিন্তু আসলে সেখান থেকে পরিহার করেছে এবং সবাই যাতে অবস্থানে থাকতে পারে সেই কর্মসূচি কিন্তু তারা নিয়েছিল এবং সে অবস্থায় আছে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কোনো আসনেই কিন্তু আসলে নির্বাচন পরবর্তী কোনো ধরনের মারামারি দাঙ্গা হাঙ্গামা কিংবা সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। সবাই কিন্তু অবস্থানে রয়েছে এবং এখনো পর্যন্ত সেই অবস্থান বিরাজ করতে এবং যারা হেরে গিয়েছিল আসলে তাদের বাসায় মিষ্টি নিয়ে গেছিল বিজয়ী প্রার্থীরা এবং বিজয়ী প্রার্থীরা গিয়ে তাদেরকে মিষ্টিমুখ করিয়েছেন, কোলাকুলি করেছেন এবং অবস্থানে থাকবেন এমনটাই তারা কিন্তু প্রত্যাশা করেছেন এবং অনেকেই বলেছেন যদিও তারা হেরে যায় তাহলে তারপরও তারা কিন্তু বিজয়ী প্রার্থীর সাথে এলাকার উন্নয়নে একসাথে কাজ করবেন যাতে কোনো ধরনের আসলে সহিংসতা না হয় এবং কোনো ধরনের সমস্যা না হয়। তারা উভয়ে মিলে সেটা দেখবেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 3টি আসন রয়েছেন এবং সিটির বাইরে 13টি আসন। এই সবগুলোতেই কিন্তু আসলে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং এই মুহূর্তে কিন্তু একেবারে যদি বলি আসলে সুশান নীরবতা যেরকম সেরকম অবস্থানে আছে। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনো সজাগ দৃষ্টি রেখেছেন এবং তারা কিন্তু প্রত্যেকটা মোড়ে কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়। সিনথিয়া, এই ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় ধর্ষণ সহ সারা দেশে নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে এনসিপি। শনিবার দিনগত রাতে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে তা শেষ হয় শাহবাগে। পরে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ক্ষমতায় আসতে না আসতেই বিএনপির নেতাকর্মীরা ধর্ষণ খুনের মতো অপরাধ করছে, কিন্তু তারা সঠিক পথে না আসলে স্বৈরাচার আওয়ামী লীগের মতোই পতন হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ নাও করতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আঘাত গোষ্ঠী বিএনপি কোন নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলার সুযোগ পাবে না। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। নওগাঁর ধামিরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টার সময় 2 প্রতারককে হাতে নাতে ধরেছে স্থানীয় জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। জনরোষের মুখে পড়ার আগেই অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপন করেন। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু হয়েছে। পুলিশ সেখান থেকে জবাইকৃত প্রাণীর মাংস উদ্ধার করেছে। উদ্ধার করা মাংস সত্যি কুকুরের কিনা তা নিশ্চিত হতে বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের চূড়ান্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা আরও জোরালো করা হবে বলে জানিয়েছে পুলিশ। চলে গেছে তো আগে থেকে খাসি কাটে গরুর কাজ করে এক দিয়ে চলে গেছে। মোবাইলে জানতে পারলাম যে এই এলাকায় একটা কুকুর জবাই হয়েছে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে। এখানে কুকুরের মাংস, কুকুরের মাথা এগুলো পড়ে আছে। এটা যাতে আর না হয় প্রয়োজনীয় পদক্ষেপ আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে অন্তত 54 ফিলিস্তিনি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে একের পর এক ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘনে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি করেছেন বোর্ড অফ পিসের কর্মকর্তারা। এর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজার শান্তি পরিষদের সদস্য নিকোলাই স্লাদেনোভের দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। তবে হামাস অস্ত্র না ছাড়ার ফলে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা সম্ভব হয়নি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।